হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে যে আপনারা পড়াশোনার ক্ষেত্রে নরওয়ে চুজ করবেন নাকি ফিনল্যান্ড চুজ করবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আসলে নরওয়েতে যাব নাকি ফিনল্যান্ডে যাব, আসলে কোন দেশ আমাদের জন্য ভালো হবে। সো আজকের এই ভিডিও তাদের জন্য যারা আসলে চুজ করতে যাদের প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের বোঝাবো। আসলে আমি কিন্তু নরওয়েতেও থাকছি, ফিনল্যান্ডেও থাকছি। সো আমার অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওটাতে বলবো যে আপনারা কোন দেশটা চুজ করবেন এবং কোন দেশটা চুজ করলে আপনাদের জন্য ভালো হবে। সো প্রথমত বলা যায় যে নর্ডিক কান্ট্রি দুইটাই কিন্তু নর্ডিক কান্ট্রি, এবং এই দুইটা কান্ট্রি কিন্তু জীবনযাত্রার মান মোটামুটি সিমিলার, এবং দুইটা কান্ট্রি খুব সেফ অ্যান্ড সিকিউরড। দুইটা কান্ট্রি কিন্তু আপনার ওয়েলফেয়ার স্টেট বলা যায়। এইখানে কিন্তু আপনার বেকার হলে এরা কিন্তু গভর্নমেন্ট থেকে আপনাদের ভাতা দিবে। সো দুইটা কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি, খুব সহজেই এখানে আপনি সোশ্যাল বেনিফিটগুলো পেতে পারেন। সো এখন যদি আমি বলি যে আসলে পড়াশোনার জন্য কোন দেশ যাবেন এবং কোন দেশ গেলে আপনার জন্য সুবিধা হবে, ফার্স্ট অফ অল আমি মনে করি যে দুইটা দেশই পড়াশোনার জন্য খুবই ভালো এবং তাদের এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। দুইটা দেশই অনেক এগিয়ে কম্পারেটিভলি অন্যান্য দেশের তুলনায়। সো আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন। এডুকেশন মান নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এখানে আসলে। তারপর যদি আমি বলি যে টিউশন ফিজ, টিউশন ফিজ কিন্তু দুইটা দেশে মোটামুটি একই রকম, কিন্তু কিছু কোর্স ভেদে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং কোর্স ভেদে কিন্তু টিউশন ফিজ অনেক ব্যবধান রয়েছে। স্পেশালি নরওয়েতে টিউশন ফি কিন্তু অনেক বেশি, আর ফিনল্যান্ডে কম্পারেটিভলি একটু কম। যদি আপনি চিন্তা করেন যে আপনি একটু কম্পিটিশন ফি দিবেন, তাহলে কিন্তু আপনি ফিনল্যান্ড চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার টিউশন ফি কোনো ব্যাপার না, আমি হচ্ছে নরওয়েতেই যাব, তো আপনি যেতে পারেন। দুইটা কান্ট্রি কিন্তু সিমিলার। এখন যদি আমি বলি যে লেখাপড়ার ফ্লেক্সিবিলিটি কোন দেশে কীরকম, বা রিসার্চ অপরচুনিটি কোন দেশে কীরকম, দুইটা দেশই কিন্তু অনেক ভালো রিসার্চের ক্ষেত্রে, এবং তারা অনেক অনেক ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস কিন্তু নরওয়ে বা ফিনল্যান্ডে রয়েছে। সো আপনি যদি সেদিক বিবেচনা করেন তাহলে দুইটা দেশই আমি বলবো যে সমান সমান। তো ফর এক্সাম্পল কিন্তু ইউনিভার্সিটি অফ অসলো, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, ইউনিভার্সিটি অফ বার্গেন, এমবিউ, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ তাম্পেরে, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু অনেক ভালো পজিশনে রয়েছে। ইউনিভার্সিটি অফ তুর্কু, এই ইউনিভার্সিটিগুলো দুই দেশেই অনেক ভালো র্যাঙ্কিং আছে। সো আপনারা যদি ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি পড়তে চান তাহলে দুইটা দেশেই ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে। এরপর আমি যদি বলি যে পড়াশোনার ফ্লেক্সিবিলিটি কীরকম, কোন দেশে কীরকম, আমি কিন্তু নরওয়ে থেকেও পড়াশোনা করছি, ফিনল্যান্ড থেকেও পড়াশোনা করছি। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে নরওয়েটা একটু স্ট্রিক্ট ফিনল্যান্ডের তুলনায়। ফিনল্যান্ডে কিন্তু আপনি একটু ফ্লেক্সিবল পাবেন, অনেক ফ্রি চয়েস পাবেন, বা আপনি আপনার নিজস্ব স্পিডে আপনি চলতে পারবেন ফিনল্যান্ডে। কিন্তু নরওয়েতে একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, এবং নির্দিষ্ট ডেডলাইনের ভিতর আপনার পড়াশোনা কমপ্লিট করতে হয়, এবং এবং হচ্ছে কিছু কোর্সে নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে যে আপনাকে ওই কোর্সটা অ্যাটেন্ড করতেই হবে। অ্যাটেন্ড না করলে কিন্তু আপনি পাস করতে পারবেন না, আপনাকে ফেল করে দিবে। সো নরওয়েতে এই বিষয়টা বেশি দেখে, কিন্তু ফিনল্যান্ডেও আছে কিছু কোর্সে কিছু সাবজেক্টের ক্ষেত্রে সেগুলো থেকে থাকে। বাট আমার কাছে কম্পারেটিভলি ফিনল্যান্ডটা একটু ফ্লেক্সিবল মনে হয়েছে, এবং ফিনল্যান্ডে আপনি অনেক বেশি সাবজেক্ট চয়েস পাবেন, এবং অনেক বেশি আপনি নিজের মতো করে পড়াশোনা করতে পারবেন, যে আপনার কোনো বাধ্যবাধকতা নাই, বা আপনি একটা নির্দিষ্ট স্পিডে চলতে পারবেন। আপনার যদি সোলো স্পিড হয় তাহলে আপনি সোলো স্পিডে চলতে পারবেন। এরপর যদি আমি আলোচনা করি যে পড়াশোনা সেটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কত বছর পাবেন। পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নরওয়ে কিন্তু 1 বছর, আর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ফিনল্যান্ডে 2 বছর। সো এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি ফিনল্যান্ডে আসছেন তাহলে কিন্তু আপনি 1 বছর পড়াশোনা করলে, না 2 বছর পড়াশোনা, 2 বছর মাস্টার্স করলে, তাহলে আপনি কিন্তু 2 বছর পোস্ট ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন খুব সহজেই। আর নরওয়েতে কিন্তু আপনি 2 বছর করেন আর 3 বছর করেন পড়াশোনা, যদি ব্যাচেলর করেন তাহলে 3 বছর, তাহলে কিন্তু আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট কিন্তু 1 বছর পাবেন। আর জব এবং পিআর, এবং সেটেলমেন্টের কথা যদি আমি আপনাদের যদি বলি, তাহলে হচ্ছে পিআর পেতে হলে আপনাকে ফিনল্যান্ডে যদি আপনি একটা মাস্টার ডিগ্রি করেন তাহলে কিন্তু আপনি আর পরবর্তী 2 বছর পোস্ট ওয়ার্ক পারমিটে যাবেন। টোটাল 4 বছর পরে কিন্তু আপনি পিআর পেয়ে যাবেন। মাস্টার্স বা পিএইচডি করলে খুব সহজেই 4 বছর হলে আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন ফিনল্যান্ডের ক্ষেত্রে। আর আমি যদি নরওয়ের কথা বলি, নরওয়েতে হচ্ছে আপনার
4 বছর ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টে চাকরি পাচ্ছেন কিনা 1 বছরের ভিতর। যে জব সার্চ আছে ওই জব সার্চের ভিতরে যদি আপনি চাকরি পেয়ে যান আপনার ফিল্ডে, তাহলে কিন্তু আপনি 3 বছরের ভিতর পিআর পেয়ে যাবেন। আপনার পড়াশোনার ইয়ার কিন্তু কাউন্ট হয় না নরওয়েতে, কিন্তু ফিনল্যান্ডে কিন্তু পড়াশোনার ইয়ার কিন্তু কাউন্ট হয়, সেটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা যারা দ্রুত পিআর নিতে চান বা দ্রুত সময়ে সেটেলমেন্টে যেতে চান, তাহলে আমি বলবো যে ফিনল্যান্ডে আসেন। নরওয়ে কিন্তু দ্রুত সময়ের জন্য দ্রুত সময়ে সেটেল হতে পারবেন না, কারণ আপনার স্টাডি ইয়ারটা কাউন্ট হবেই না ওখানে। সো এই বিষয়টা মাথায় রেখে আপনারা চুজ করবেন। তারপর হচ্ছে নরওয়ে কিন্তু প্রত্যেক বছর কিন্তু আপনার ভিসাটা রিনিউ করতে হয়। নরওয়ে কিন্তু 1 বছরের স্টাডি ভিসা দেয়, পরবর্তীতে আপনার কোর্স 2 বছর হোক বা 3 বছর হোক, সেটা কিন্তু সরি, সেটা কিন্তু আপনাকে রিনিউ করতে হবে প্রত্যেক বছর। এবং সেই সময় কিন্তু আপনার ভালো অ্যামাউন্টের টাকা দেখাতে হবে, আপনার লিভিং কস্টটা প্রত্যেক বছর বছর দেখাতে হবে। এবং আপনি যদি জব থাকে তো জবের এটা কন্ট্রাক্ট দেখাইতে পারেন, তাহলে হচ্ছে জবের যে ইনকাম সেটা কিন্তু তারা মানে ক্যালকুলেট করবে তার সাথে। সো এই বিষয়টা মাথায় রাখতে পারেন। সেটা সেটা সিমিলার ক্ষেত্রেও, ফিল্ডারের ক্ষেত্রেও সেটাও সিমিলার, যে জবের একটা পার্সেন্টেজ যেটা আপনি ইনকাম করবেন সেটা কিন্তু আপনার ভিসা নতুন রিনিউয়ালের ক্ষেত্রে সেটা কাউন্ট করে। সো দুটাই সেম। তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি আপনার স্পাউস আনতে চান, দুই দেশের কোন দেশ আপনার জন্য ভালো হবে। দুইটা দেশই কিন্তু স্পাউস ফ্রেন্ডলি এবং চিলড্রেন ফ্রেন্ডলি। আপনারা যদি বাচ্চা নিয়ে বা স্পাউস নিয়ে আসতে চান, তাহলে দুইটা দেশের যে কোনো একটা চুজ করতে পারেন এবং খুব সহজে কিন্তু একসাথেই দুইটা দেশে ভিসা পাওয়া যায়। তবে ফিনল্যান্ডে কারেন্টলি হচ্ছে স্টুডেন্টদের আগে প্রায়োরিটাইজ করতেছে, তারা স্টুডেন্টদের আগে ভিসা দিচ্ছে, পরবর্তীতে স্পাউস বা চিলড্রেনের ভিসা দিচ্ছে। সো এটি একটু ডিফিকাল্ট হয়ে গেছে ফিনল্যান্ডের ক্ষেত্রে। আর ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়াতে যে ভিসা নেওয়া লাগে, বাট নরওয়ের ক্ষেত্রে কিন্তু আপনি ঢাকা থেকে ড্যানিশ এম্বাসির মাধ্যমে কিন্তু ভিসাটা সহজেই পেতে পারেন। সেক্ষেত্রে আপনার ইন্টারভিউর যে হ্যাসেল, এটা আপনার ইন্টারভিউ হয় না বললেই চলে নরওয়ের ব্যাপারটাতে। আর আপনি যদি ফিনল্যান্ডের ব্যাপারে আসেন, তাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ দিয়ে আপনাকে কিছু প্রশ্ন করবে এবং সেই প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। তবে ইন্টারভিউটা খুব বেশি কঠিন না, আপনি কিন্তু ইন্টারভিউতে সহজেই পাশ করে যাবেন এবং আপনি অ্যাডমিশন পেলেই আপনার ভিসা হবে। দুই দেশেই 100% ভিসা হয়। নর্মালি ভিসা না হওয়ার রিজেকশন আমি খুব দেখি নাই, আমার চোখে পড়ে নাই আসলে। দুই দেশেই খুব ভালো ভিসা হয়। সো আপনি যদি অ্যাডমিশন কনফার্ম করতে পারেন যে কোনো ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি কলেজ নরওয়ে থেকে বা ফিনল্যান্ড থেকে, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখানে ভিসা পেয়ে যেতে পারেন। সো দুইটা দেশই এখানে কিন্তু 100% ভিসা রিসিউ আছে। তারপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আপনি বেনিফিট পাবেন কিনা, আপনার স্পাউজের যে বেনিফিট সেটা পাবেন কিনা নরওয়েতে গেলে বা ফিনল্যান্ডে গেলে। আপনি যদি ফিনল্যান্ডে আসেন, আপনার স্পাউস যদি আনএমপ্লয়েড থাকে, তাহলে কিন্তু একটা বেনিফিট পাওয়ার সুবিধা আছে, আপনার বাচ্চারাও একটা বেনিফিট পাওয়ার সুবিধা আছে। কিন্তু আনফর্চুনেটলি নরওয়েতে স্পাউসের জন্য কোনো বেনিফিট ওইভাবে দেয় না, আমি দেখি নাই। তবে হচ্ছে আপনার আপনার যদি চিলড্রেন থাকে, চিলড্রেন একটা মান্থলি কন্ট্রিবিউশন পায়, যেটা দিয়ে আপনার চিলড্রেনের কিছু কিছু খরচ আপনারা কভার করতে পারেন চিলড্রেনের ক্ষেত্রে। আর নরওয়েতে যে সুবিধাটা পায় হাউজিংয়ের ক্ষেত্রে হয়তো কিছুটা ছাড় দেয়, যদি আপনার ফ্যামিলি বাসা হয়, চিলড্রেন থাকে, আপনি যদি আনএমপ্লয়েড থাকেন, তাহলে সে সর ব্যাংকেন বা আরেকটা ব্যাংক আছে, সেই ব্যাংকের মাধ্যমে কিন্তু হুজ ব্যাংকেনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাউজিংয়ের একটা বড় অংশ কিন্তু কন্ট্রিবিউট করে তারা হাউজিংয়ের টাকাটার ক্ষেত্রে। সো সেটা কিন্তু একটা বড় বেনিফিট। ফিনল্যান্ডেও হাউজিংয়ের বেনিফিট আছে, সেটা হচ্ছে একটা আমি মনে করি যে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে যে আপনি কত মান্থলি ইনকাম করতেছেন, কত বাদ থাকতেছে। সো যদি আপনি ফর এক্সাম্পল আপনার ঘর ভাড়া যদি হয় 500 ইউরো, তাহলে যদি আপনার ইনকাম মান্থলি হয় যদি 200 ইউরো, তাহলে তারা মান্থলি আপনাকে প্রায় 300-এর মতো দিবে, 300 মতো দিবে। সো এরকম আর কি। সো এটা গেল হচ্ছে হাউস রেন্ট বা হাউস অ্যালাউন্স তারা কত তো দেয়। এরপর হচ্ছে নরওয়েতে যে বিষয়টা, জবের ক্ষেত্রে জব সিকিউরিটি কিন্তু নরওয়েতে অনেক বেশি। এবং আমি মনে করি যে নরওয়েতে আপনি যদি একবার কোনো কোম্পানির মাধ্যমে হায়ার হন, তাহলে কিন্তু আপনাকে ফায়ার করা খুব টাফ। এখানে ফায়ার করতে গেলে আপনার অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে ফায়ার করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা ভালো বেনিফিট দিয়েই আপনাকে ফায়ার করে, যদি আপনাকে কোনো কারণে কোনো রিজনে যদি ফায়ার করে আপনাকে, তো সেই ক্ষেত্রে আপনি নরওয়েতে আমি ফিনল্যান্ডের থেকে বেশি এগিয়ে রাখবো। ফিনল্যান্ডে কিন্তু আপনার হচ্ছে বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল জব এবং হচ্ছে একটা ফিক্সড টার্ম জব, কিন্তু নরওয়েতে বেশিরভাগই হচ্ছে পার্মানেন্ট জব, আপনি চাইলে অনেক দিন অনেক বছর লং টাইম ধরে কন্টিনিউ করতে পারবেন। সো এটা হলো জবের বিষয়। আর হচ্ছে
এরপর যদি আমি যে বিষয়টা বলি স্যালারি যদি বিষয়টা আমি বলি তাহলে আমি বলবো যে নরওয়েতে কিন্তু স্যালারি অনেক বেশি, ফিনল্যান্ডে স্যালারি অনেক কম। নরওয়েতে কিন্তু পার আওয়ার আপনার সর্বনিম্ন হচ্ছে 160 NOK থেকে শুরু করে 170 বা 160 থেকে শুরু করে 200-র মতো হয়ে গেছে এখন। সো 200 NOK কিন্তু পার আওয়ার, প্রায় 200 NOK বলতে ইউরোতে কনভার্ট করলে প্রায় 20 ইউরোর মতো, প্রায় প্রায় ডবল। সো আপনি যদি ফিনল্যান্ডের থেকে নরওয়ে চুজ করেন তাহলে আমি মনে করবো যে ইনকামের দিক দিয়ে আপনি কিন্তু এগিয়ে থাকবেন, আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, যেটা ফিনল্যান্ডে সম্ভব না আসলে। হ্যাঁ, ফিনল্যান্ডে ইনকাম আপনার হচ্ছে নর্মালি 9 ইউরো থেকে শুরু হয়, 8 থেকে 9 ইউরো নর্মাল একেবারে সর্বনিম্ন বেতন যেটা। আর আপনার 14-15 ইউরো পর্যন্ত আপনি যেতে পারেন। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার জব ভেদে ডিফারেন্স আছে, আপনি যদি কোন ধরনের জব করতেছেন। তো এরপর যদি আমি বলি যে আপনি কোন ধরনের জব পাবেন নরওয়েতে বা ফিনল্যান্ডে, দুইটা দেশেই একটা বড় সমস্যা হচ্ছে যে ভাষাগত ব্যারিয়ার। তবে আমি মনে করি যে নরওয়েজিয়ান ভাষাটা শেখাটা একটু ইজি কম্পারেটিভলি। নরওয়েজিয়ান ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ বলা যায়। এটা সুইডেনের সাথে বা ড্যানিশের সাথে মোর অর লেস 70-80% সিমিলারিটিজ আছে। বাট ফিনিশ এটা হচ্ছে আপনার একটা কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা অনেক কঠিন এবং এটা শিখতে আপনাকে অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে। কিন্তু নরওয়েজিয়ান বা ফিনিশ বা সুইডিশ এটা কিন্তু ইংলিশের সাথে অনেক মিল আছে, সেক্ষেত্রে আপনারা খুব সহজে কিন্তু এই জিনিসটা ধরে ফেলতে পারবেন। ভাষার যে ব্যাপারটা নরওয়েতে গেলে আপনারা খুব সহজে ধরে ফেলতে পারবেন। আর ভাষা শেখার ক্ষেত্রে আপনার নরওয়ে কিন্তু কোনো বেনিফিট দেয় না বা কোনো ফ্রি কোর্স বা ফ্রি ক্লাস নাই। কিন্তু ফিনল্যান্ডে যদি আপনি স্পাউস হয়ে আসেন কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাষা ইন্টিগ্রেশনের ভিতর পড়ে। সো আপনারা খুব সহজে কিন্তু যারা স্পাউস আছে তারা কিন্তু খুব সহজে ফ্রিতে ফিনল্যান্ডের ভাষা শিখতে পারে এবং মান্থলি তারা একটা বেনিফিট পায়, ইন্টিগ্রেশনের জন্য মান্থলি একটা টাকা পায়। সেই টাকাটা কিন্তু অনেক যারা বেকার আছে, যারা ইন্টিগ্রেশনের প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে, তারা প্রায় 590 বা 95 ইউরোর মতো পায়। সো এই টাকাটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট যখন আপনি বেকার থাকবেন, যখন আপনি সোশ্যাল ইন্টিগ্রেশনের ভিতর দিয়ে যাবেন ফিনল্যান্ডে। এটা কিন্তু নরওয়েতে ওইভাবে নাই। এখন আমি যদি বলি জব অপরচুনিটিস, নরওয়েতে আমি বলবো যে নরওয়েতে জব অপরচুনিটিস অনেক বেশি এবং নরওয়েতে আমি দেখছি যে কোম্পানি বা রেস্টুরেন্টরা বলে যে উই আর হায়ারিং, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ড্রপ ইউর সিভি হিয়ার। সো দেয়ার ইজ এ সিভি বক্স। সো আপনি যদি নরওয়েতে যান, আমি যখন ছিলাম তখন কিন্তু আমি দেখছি যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন রেস্টুরেন্ট তারা বলতেছে যে আমাদের লোক লাগবে, আপনারা যদি কাজে আগ্রহী হন তাহলে আপনারা সিভি দিতে পারেন। কম্পারেটিভলি জব পাওয়া নরওয়েতে খুবই ইজি আমার কাছে যেটা মনে হয়েছে ফিনল্যান্ড থেকে। ফিনল্যান্ডে কিন্তু জব পাওয়া অনেক টাফ। আমি এখানে নিজেই 7-8 মাস বেকার ছিলাম, এখন একটা পরের আইডি দিয়ে করতেছি। সো সো এটা কিন্তু অনেক টাফ ফিনল্যান্ডে জব পাওয়া। আর জবের ধরন আপনারা যদি নরওয়ে বা ফিনল্যান্ডের কথা বলেন, দুইটা দেশেই কিন্তু জবের ধরন সেম এবং নর্মালি স্টুডেন্টরা কিন্তু ফুড ডেলিভারি, ক্লিনিং, তারপর হচ্ছে হাউস ক্লিনিং বা সামটাইমস গ্যাস স্টেশন বা গ্রোসারি, সো এই জবগুলোই মেইনলি করে থাকে। তো এর বাইরে সামটাইমস ওয়্যার হাউস বা বেকারি এই টাইপের কাজগুলো করে থাকে স্টুডেন্টরা। তো আমি বলবো দুইটা দেশেই মোটামুটি সিমিলার কাজ রয়েছে, দুইটা দেশে সিমিলার ধরনের জব থাকে। তবে স্যালারি ক্ষেত্রে নরওয়ে কিন্তু অনেক এগিয়ে ফিনল্যান্ডের থেকে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এরপর যদি আমি বলি আপনার মেডিকেলের সিস্টেমটা কীরকম নরওয়ে বা ফিনল্যান্ডে, আমি মনে করি যে নরওয়েতে কম্পারেটিভলি লং কিউ থাকে না, আপনারা অল্প সময়ের ভিতর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং সেখানে আপনার যদি নির্দিষ্ট অ্যামাউন্ট আছে অ্যারাউন্ড 35,000, আপনার যদি 35,000 NOK, আপনার যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি যদি এটা ক্রস করেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট একেবারে ফ্রি হয়ে যায়। সরকার পরবর্তী যে টাকা লাগে সেটা, স্পেশালি যখন আপনার মেজর কোনো ট্রিটমেন্ট দরকার বা অপারেশন দরকার তখন কিন্তু আপনার মোস্টলি সরকার বিয়ার করে নরওয়েতে। এবং ফিনল্যান্ডে আমি যতদূর দেখছি স্টুডেন্টের জন্য কিন্তু আপনার মোস্টলি ফ্রি, স্টুডেন্ট হেলথ কেয়ার যেটা আছে সেটা কিন্তু মোস্টলি ফ্রি। এখানে আমি ফর এক্সাম্পল আমি এখানে ডেন্টালের যে চেক আপটা নিলাম বা ডেন্টালের যে ট্রিটমেন্টটা নিলাম সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি স্টুডেন্টের জন্য ফিনল্যান্ডে। নরওয়েতে কিন্তু আপনার ডেন্টালটা খুবই এক্সপেন্সিভ এবং আপনার এটা ফ্রি না, এটা কমপ্লিটলি প্রাইভেট এবং আপনাকে প্রাইভেটলি ট্রিটমেন্ট নিতে হবে, সেক্ষেত্রে অনেক বেশি কস্টলি হয়ে যায় ব্যাপারটা।
আর কি কি বিষয় আছে, আর একটা বিষয় আছে যে ড্রাইভিং লাইসেন্স। আপনারা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কিন্তু আপনারা ফিনল্যান্ডে সহজেই কনভার্ট করতে পারেন এবং এখানে এসে ড্রাইভিং করতে পারেন ইজিলি। কিন্তু নরওয়েতে ব্যাপারটা এরকম না। নরওয়েতে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি ড্রাইভিং করতে পারবেন না। ওইখানে আপনাকে ড্রাইভিং টেস্ট দিয়ে পাস করা লাগবে, তারপর হচ্ছে আপনি ড্রাইভিং করতে পারবেন। সো এই ছিল আপনার মেজর ডিফারেন্সেস নরওয়ে এবং ফিনল্যান্ডের ভিতর। আপনারা এই বিষয়গুলো যদি কনসিডার করেন তাহলে আপনারা খুব সহজে ডিসিশন নিতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগবে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ গুড ডে। বাই।